ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো তাদের দেশ থেকে অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত আনতে বাংলাদেশের ওপর চাপ বাড়িয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদের ফেরত আনা হচ্ছে। বাংলাদেশে মহামারীর কারণে পিছিয়ে যাওয়া মাধ্যমিক ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। 14 নভেম্বর থেকে এই পরীক্ষা হবে। বৈশ্বিক মহামারী কোভিড-19 কারণে স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষে 30 দিনের মধ্যে ইনশাআল্লাহ ফলাফল প্রকাশিত হবে। ইসরায়েলে নির্মিত পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতে ঢালাও নজরদারির অভিযোগ ওঠার পর দেশটির সুপ্রিম কোর্ট আজ বিষয়টি তদন্তে একটি নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এসব নিয়েই শুরু হচ্ছে আজকের প্রবাহ। শর্টওয়েভ এবং এফএম ছাড়াও অনুষ্ঠান শোনা যাচ্ছে সরাসরি অনলাইনে bbcbangla.com-এ। প্রবাহ পরিবেশন করছি মানসী বড়ুয়া। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশের নাগরিক যারা অবৈধভাবে রয়েছেন তাদের ফেরত আনার ব্যাপারে তারা বাংলাদেশের ওপর চাপ আরও বাড়িয়েছে বলে জানা গেছে। ব্রাসেলসে বাংলাদেশের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন অবৈধ বাংলাদেশিদের ফেরত নেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন বিবিসিকে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি অনুযায়ী ওইসব দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশের নাগরিকদের ফেরত আনা হচ্ছে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন কাদির কল্লোল। এখন বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তাতেই বলা হয়েছে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের দ্রুত ফেরত নেওয়ার ব্যাপারে বাংলাদেশ তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে, সেটাই চাইছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলস থেকে বাংলাদেশের কূটনীতিকদের সূত্রে জানা গেছে, ফেরত না নিলে বাংলাদেশের নাগরিকদের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ভিসা প্রক্রিয়া আরও কঠোর করার যে শর্ত দিয়েছিল সর্বশেষ বৈঠকে তা আবার বাংলাদেশকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে গ্রেপ্তারকৃত ব্যক্তির তালিকা বাংলাদেশকে দেওয়ার 48 ঘণ্টার মধ্যে সেই ব্যক্তির পরিচয় শনাক্ত করার শর্তও আবার তুলে ধরা হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সাথে পুরনো চুক্তি অনুযায়ী অবৈধভাবে থাকা বাংলাদেশের নাগরিকদের ফেরত আনতে বাংলাদেশের আপত্তি নেই। দেখেন, যারা ইমিগ্রেন্ট হয়, ইমিগ্রেন্ট কখনো দে নেভার লুক ফর জব, দে ক্রিয়েট জব। হ্যাঁ, তারা যেখানে যায় সেখানেই মানুষের জন্য, মানুষের উপকারের জন্য চাকরি সৃষ্টি করে। কিন্তু ইদানিং একটা অন্য ধরনের কি হচ্ছে, আমরা চাই না কারোর সাথে, আমরা সবার সাথে বন্ধুত্ব। আমরা সেই জন্য আমাদের যদি নাগরিক কোথাও থাকে তাকে যদি বলা হয় তুমি দেশে ফিরে আসো, আমরা ফিরে নিয়ে আসবো। আমরা একটা এগ্রিমেন্ট সই করেছিলাম ইউরোপিয়ানদের সাথে 2015 সালে, এবং সেই এগ্রিমেন্ট হচ্ছে যদি তারা এই ধরনের কোনো লোক অবৈধ পায় তাহলে আমরা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর আমরা রাজি হয়েছিলাম তখন, এবং সেই প্রেক্ষিতেই আমরা এই কাজগুলো করছি। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে অবৈধভাবে বাংলাদেশের অনেক নাগরিক রয়েছে, তবে ফ্রান্স, ইটালি এবং স্পেনে বাংলাদেশের নাগরিক অবৈধভাবে বেশি রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ইটালির রোম থেকে একজন প্রবাসী পলাশ রহমান বলেছেন, সেখানে অবৈধ অভিবাসীদের চলার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন প্রতিদিনই নিয়মকানুন কঠোর করছে, এরপরও সেখানে বাংলাদেশিদের অবৈধভাবে যাওয়ার মাত্রা কমছে না বলে তিনি দেখছেন। সাগর পাড়ি দিয়ে ইটালিতে একটা বড় অংশ বাংলাদেশিরা আসেন অন্যান্য দেশীয় অভিবাসীদের সাথে। এই অভিবাসীরা যখন ইটালিতে আসেন মূলত বৈধভাবে কাজ করারও সুযোগ থাকে না, চাকরি করার সুযোগ থাকে না, তখন হকারি টাইপের কাজগুলো করে জীবন ধারণ করেন। কিন্তু যারা আসলে মূলত বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে আসে তাদের কাছে তো প্রপার ইনফরমেশন থাকে না যে আসলে এখানে আসার পরে তারা কি অবস্থা ফেস করে। ইনফরমেশন না থাকার কারণে এই আসার যে চেষ্টা বা এই ধারাবাহিকতায় কিন্তু খুব একটা কমতি আমরা দেখছি না। ব্রাসেলস থেকে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এবার বাংলাদেশের সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপের দেশগুলোতে প্রবেশ করা বা মানব পাচার বন্ধের বিষয়কেই জোরালোভাবে তুলে ধরা হয়েছে। সমুদ্রপথে মূলত লিবিয়া হয়ে ইটালি যাচ্ছে এবং লিবিয়া থেকে বসনিয়া হয়েও ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করছে বলে বলা হচ্ছে। অভিবাসন নিয়ে কাজ করেন সুমাইয়া ইসলাম। তিনি বলেছেন, বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফেরত এনে তাদের পুনর্বাসনের জন্য IOM এবং বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ সরকার এবং বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা নানা প্রকল্প নিয়েছে, কিন্তু মানব পাচার বন্ধ করা না গেলে এই সংকটের সমাধান হবে না বলে তিনি মনে করেন।
তো এটা তো একটা মানে কঠিন মানুষ নিয়ে পাচারকারী সংঘবদ্ধ দল এই কাজগুলো করছে। তো ওইখানে তো হচ্ছে স্মাগলাররা টাকা বানায় আমাদের এই নিরীহ দরিদ্র শ্রমিকদেরকে পাঠিয়ে, এবং সেখানে স্বপ্নের ছোঁয়া দিয়ে যায় যে ওখানে গেলে এত এত আয় হবে। এই জায়গাটা তো বন্ধ করতে হবে। তবে ইউরোপের দেশগুলোতে অবৈধভাবে বাংলাদেশের নাগরিক কতজন রয়েছে তার সঠিক কোনো সংখ্যা বাংলাদেশের কর্মকর্তারা বলতে পারছেন না। তারা বলছেন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও সঠিক কোনো সংখ্যা তারা এখনো পাননি। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, সংখ্যা খুব একটা বেশি হবে না, তাদেরকে ফেরত আনা হবে IOM বাংলাদেশের নিজস্ব অর্থায়নে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন, তাদের আমেরিকান একটা অর্গানাইজেশন, তাদের কাজ ছিল এদের এক জায়গা থেকে রিহ্যাবিলিট করবে। তারাই এই কাজগুলো করছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের নিজের পোষা আনতেছি। এদিকে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন, গত 48 ঘণ্টাতেও 70 জনের মতো বাংলাদেশিকে লিবিয়া এবং বসনিয়া থেকে ফেরত আনা হয়েছে। কাদির কল্লোল। বাংলাদেশে মহামারীর কারণে পিছিয়ে যাওয়া মাধ্যমিক ও তার সমমানের পরীক্ষার তারিখ অবশেষে ঘোষণা করা হয়েছে। 14 নভেম্বর থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে, আজ এমন ঘোষণা দিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী দীপু মনি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য পরীক্ষার বিষয় এবং সময় কমিয়ে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে সে নিয়ে ঢাকা থেকে আরও জানাচ্ছেন শাহনাজ পারভিন। অবশেষে নির্ধারিত তারিখের 9 মাস পর অনুষ্ঠিত হবে মাধ্যমিক ও তার সমমানের পরীক্ষা। সব মিলিয়ে 29,000 শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 22,27,000 পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেবে। সারা দেশে মোট 3,500-এর কিছু বেশি কেন্দ্রে এবারের মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ শিক্ষামন্ত্রী দীপু মনি এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন। বৈশ্বিক মহামারী কোভিড-19 কারণে স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষে 30 দিনের মধ্যে ইনশাআল্লাহ ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীদের মধ্যকার সামাজিক দূরত্ব বজায় রাখতে এবছর বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা গ্রহণ না করে ভিন্ন ভিন্ন সময়ে পরীক্ষা গ্রহণ করা হবে। 2021 সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষার সময় এবং নম্বর কমিয়ে আনা হয়েছে। তার দেয়া তথ্য অনুযায়ী এবার সব বিষয়ে পরীক্ষা হবে না। বিজ্ঞানে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান, মানবিকে ভূগোল, অর্থনীতি ও পৌরনীতি, বাণিজ্যে ফিন্যান্স, ব্যাংকিং ও ব্যবসা উদ্যোগ। এবার পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে 1.5 ঘণ্টা, যা স্বাভাবিক সময়ের পরীক্ষার চেয়ে অনেক কম। বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। মোবাইল ফোন বা ডিভাইস নিয়ে কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ঢাকার এক অভিভাবক বলছেন, পরীক্ষার সময় ও বিষয় কমিয়ে আনা হলেও স্কুল দীর্ঘদিন বন্ধ থাকায় তার ছেলে পড়াশোনা অনেকটাই কমিয়ে দিয়েছিল। ওরকম ভেবেই নিয়েছে পরীক্ষা হবে না, তারপরে ওই জন্য একটু অবহেলা ছিল, পড়াশোনা কম করেছে। দীর্ঘদিনের গ্যাপ তৈরি হয়ে গেল না পড়াশোনার বাহিরে থেকে, তো আগের যে একটা ধারাবাহিকতা ছিল সেটা সেরকম নাই, আগের চেয়ে কম। তো ইদানিং পরীক্ষার ডেট জানতে পেরে মনে হচ্ছে যে পড়াশোনায় আগের চেয়ে একটু মনোযোগী হয়েছে। বাংলাদেশে গত বছর মার্চের 8 তারিখ করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হওয়ার পর ওই মাসের 17 তারিখ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এই বছরের 12 সেপ্টেম্বর শেষ পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হয়েছে। এই 1.5 বছরে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। যশোর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রাবণী সুর বলছেন, স্কুল খোলার পর থেকে তারা পরীক্ষার্থীদের সপ্তাহে 7 দিন করে ক্লাস নিচ্ছেন। 3টা বিষয়ে পরীক্ষা হবে, অপশনাল সাবজেক্টে যে 3টা বিষয়, এই ছাড়া তো আর কোনো পরীক্ষা হবে না। ফলে এই 3টার পরে আমরা জোর দিয়ে এদেরকে প্রতি সপ্তাহে প্রত্যেক দিনই ক্লাস হচ্ছে। অন্যান্য স্কুল খোলার পরে অন্যান্য ক্লাসগুলো একদিন করে হচ্ছে। ওল্ড 10 মানে 2021 সালের পরীক্ষার্থীদের সপ্তাহে প্রত্যেক দিনই ক্লাস হচ্ছে। আমরা 17ই মার্চ করবার পরে তার স্কুলে যেতে পারি, মানে তারা আমাদের অফলাইন ক্লাস, মানে এই মুহূর্তে তারা ক্লাসরুমে বসে মোটামুটি ভালো প্রস্তুতি নিয়েছেন। ওদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী 7 দিনের মধ্যে স্কুল পর্যায়ে 12 বছর বয়স থেকে শুরু করে শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেয়া শুরু হবে। এক্ষেত্রে পরীক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। আর প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে 8 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে। শাহনাজ পারভিন।
ইসরায়েলে নির্মিত পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং রাজনীতিবিদদের ওপর ঢালাও নজরদারি চালানোর অভিযোগ ওঠার পর সেদেশের সুপ্রিম কোর্ট আজ বিষয়টি তদন্তে একটি নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে ৩ সদস্যের একটি বেঞ্চ বলেছে, যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও সরকার স্পষ্টভাবে এই অভিযোগ কখনো অস্বীকার করেনি এবং এখন একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি এই অভিযোগ খতিয়ে দেখবে। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। ভারতের প্রধান বিচারপতি এন.ভি. রামানা আজ রায় পড়ার শুরুতেই জর্জ অরওয়েলের লেখা 1984 থেকে একটি বিখ্যাত লাইন উদ্ধৃত করেন, যেখানে লেখক বলেছিলেন, তুমি যদি কিছু গোপন রাখতে চাও তাহলে তোমার নিজের কাছ থেকেও সেটা লুকিয়ে রাখতে হবে। ইঙ্গিতটা ছিল স্পষ্টতই কেন্দ্রীয় সরকারের প্রতি, যাদেরকে তীব্র ভর্ৎসনার মুখে ফেলে সুপ্রিম কোর্টের বেঞ্চ মন্তব্য করে 2019 থেকে সরকারকে তারা অনেকবার সুযোগ দিয়েছে পেগাসাস নিয়ে সব তথ্য প্রকাশ করার, কিন্তু একটি অস্পষ্ট হলফনামা ছাড়া তারা শীর্ষ আদালতে কিছুই জমা দেয়নি। এরপরই বেঞ্চ জানায়, অবসরপ্রাপ্ত বিচারপতি আর.ভি. রবীন্দ্রন এই পেগাসাস নিয়ে ওঠা সব অভিযোগের তদন্ত করবেন, তাঁকে সহায়তা করবেন একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা এবং ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা। That a committee will be appointed was inevitable. Two, what the committee is going to look into has been set out quite extensively by the Supreme Court. সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এন.এস. নাপ্পিনাই মনে করছেন, এই ধরনের একটি তদন্ত কমিটি গঠন আসলে অবধারিত ছিল। কমিটি কি কি জিনিস তদন্ত করবে তারও বিরাট লম্বা তালিকা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে এবং তাকে এতটাই ক্ষমতা দেওয়া হয়েছে যে এখানে সংশ্লিষ্ট সব পক্ষ, সরকার বা আবেদনকারীরা কেউই কিছু গোপন রাখতে পারবেন না। Neither the government nor the petitioners can now seek to keep a secret even. This is a serious and sensitive issue and it is not going to be debated through affidavits and counter affidavits in public domain. বিজেপি ভাবধারার বিশ্লেষক দেশরতন নিগম কিন্তু বলছেন, সরকার বরাবরই বলে এসেছে তারা এরকম একটি সংবেদনশীল ইস্যু নিয়ে পাবলিক ডোমেইনে হলফনামা ও পাল্টা হলফনামা পেশ করে বিতর্ক চলুক তা চায় না। তার চেয়ে বরং একটি বিশেষজ্ঞ কমিটি এটি খতিয়ে দেখুক। সুপ্রিম কোর্ট যার কাজের গতি প্রকৃতি মনিটর করতে পারে। এটা দুর্ভাগ্যজনক যে শীর্ষ আদালত এই প্রস্তাবে রাজি হয়নি। এখন সুপ্রিম কোর্ট রাষ্ট্র পরিচালনার কোন কোন বিষয়ে ঢুকতে পারে, কেন্দ্র এই সিদ্ধান্তের রিভিউ চায় কিনা, এগুলোও কিন্তু দেখতে হবে। Whether they can get into whether the government of India should file a review or not, these are the issues. আবেদনকারীদের পক্ষে অন্যতম আইনজীবী সাদান ফারাসাদ বলছেন, এক্ষেত্রে অভিযোগগুলোর জবাব দেওয়ার দায় যে পুরোপুরি সরকারের, সুপ্রিম কোর্ট তাদের সেই যুক্তি মেনে নিয়েছে। The allegation was that NSO software is sold only to governments. Now, based on that, because we also as petitioners don't have complete knowledge. মিস্টার ফারাসাতের কথায়, ইসরায়েলি সংস্থা এনএসও যদি শুধু সরকারগুলোর কাছেই তাদের স্পাইওয়্যার বিক্রি করে থাকে, তাহলে ভারত সরকারের দিকেই কিন্তু অভিযোগের আঙুল ওঠে। আমরাও বিষয়টার সব জানি না, শুধু সরকার জানে। ফলে তাদেরই নিযুক্ত কমিটি কিভাবে এটার তদন্ত করতে পারে? এই তদন্তের জন্য চাই নিরপেক্ষ কাঠামো। সুপ্রিম কোর্টও ঠিক সেটাই বলেছে। ভারতে যেসব অ্যাক্টিভিস্টকে পেগাসাস দিয়ে নিশানা করা হয়েছিল বলে অভিযোগ, তাদের অন্যতম দিল্লির ছাত্রনেত্রী বনজ্যোৎস্না লাহিড়ী। মিস লাহিড়িও এদিন বিবিসিকে বলছিলেন তিনি এই রায়কে স্বাগত জানাচ্ছেন। Especially because central government and the Solicitor General constantly argued for যে যাতে এই পুরো মামলাটা খারিজ হয়ে যায়, সেটাই আর্গিউ করছিল। সুপ্রিম কোর্ট সেটার এগেনস্টে ভার্ডিক্ট দিয়েছে যে খারিজ করা যাবে না এবং সমস্ত কিছু ন্যাশনাল সিকিউরিটির নাম করে এরকম সার্ভেলেন্স সিটিজেনদের উপর করা যাবে না এবং সেদিক থেকে ডেফিনেটলি এটা একটা ভালো জাজমেন্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে এবার যদি একটা প্রোব হয় তাহলে সেটা তো ব্যাপারটা তার মানে এস্টাবলিশ হবে যে এরকম ভাবে প্রাইভেট সিটিজেনদের এগেনস্টে সার্ভেলেন্স করা হয়েছিল এবং তা আমরা তো খুবই নগণ্য ব্যক্তি, কিন্তু অনেক ইম্পর্টেন্ট আরো মানে যারা কনস্টিটিউশনাল বডিজে ইলেকশন কমিশন চেয়ারপারসন এ ধরনের লোকজনকেও তো পেগাসাসের অ্যালিজেড ভিকটিম, সেটা তো পুরো ডেমোক্রেসিকেই আন্ডারমাইন করছে, তাই না? কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীও এদিন সন্ধ্যার দিকে জরুরি সাংবাদিক বৈঠক ডেকে বলেছেন, সুপ্রিম কোর্টের আজকের রায়ে বিরোধীদের বক্তব্যই সমর্থিত হয়েছে এবং পার্লামেন্টের পরবর্তী অধিবেশনে তারা পেগাসাস নিয়ে আবারও ঝড় তুলবেন। শুভজ্যোতি ঘোষ। টি-20 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে আবুধাবিতে বাংলাদেশ আজ ইংল্যান্ডের বিপক্ষে 8 উইকেটে হেরে গেছে। এ বিষয়ে বিস্তারিত একটু পরে। তার আগে বিশ্ব সংবাদ মিজানুর রহমান খানের কাছে। যেসব চলচ্চিত্র চীনের নিরাপত্তা স্বার্থ বিঘ্নিত করতে পারে বলে ধারণা করা হয়, সেগুলো নিষিদ্ধ করতে কর্তৃপক্ষকে আরও বেশি ক্ষমতা দিয়ে হংকংয়ে একটি নতুন আইন পাশ করা হয়েছে।
নিষিদ্ধ হওয়া কোনো সিনেমা প্রদর্শন করলে এই আইনের আওতায় দোষী ব্যক্তিকে 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং $1,30,000 পর্যন্ত জরিমানা করা যেতে পারে। শ্রীলঙ্কার সরকার গুরুত্বপূর্ণ আইনগত সংস্কার আনার লক্ষ্যে গঠিত একটি টাস্কফোর্সের প্রধান হিসেবে একজন কট্টর বৌদ্ধ ভিক্ষুকে নিয়োগ দিয়েছে। দেশটির সংখ্যালঘু এবং কিছু কিছু ক্ষেত্রে সংখ্যাগুরু সিংহলীদের বিয়ে এবং উত্তরাধিকার সংক্রান্ত নতুন আইন তৈরিতে যে কমিটি কাজ করবে সেই কমিটিকে নেতৃত্ব দেবেন গালাগোদা আত্মে গনানাসারা নামের এই ভিক্ষু। বেলারুশ থেকে পোল্যান্ডে অবৈধভাবে অভিবাসীদের ঢোকার চেষ্টা ঠেকাতে পোল্যান্ডের সেনেটররা দুই দেশের সীমান্তে $40 কোটি অর্থ ব্যয়ে একটি দেয়াল তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। গত কয়েক মাসে বেলারুশ থেকে পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাতভিয়ায় মূলত মধ্যপ্রাচ্য থেকে আসা অভিবাসীরা বিপুল সংখ্যায় ঢোকার চেষ্টা করছে। ইরান বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে তার দেশে সাইবার হামলা চালানোর অভিযোগ এনেছে, যার ফলে সারা দেশে পেট্রোল সরবরাহ ব্যবস্থা ও বিক্রি ব্যাহত হচ্ছে। একটি সাইবার নিরাপত্তা সংস্থার প্রধান বলেছেন, কোন দেশের সরকার এই হামলার পেছনে রয়েছে তা এখনই বলা যাচ্ছে না, তবে তদন্ত চলছে। ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো যেভাবে কোভিড মহামারী মোকাবেলা করেছেন তার জন্যে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করে দেওয়া রিপোর্ট দেশটির সেনেট কমিশনে অনুমোদন পেয়েছে। তদন্ত রিপোর্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে যে প্রেসিডেন্ট দেশটির নাগরিকদের ইচ্ছাকৃতভাবে ব্যাপক সংক্রমণের মুখে ঠেলে দিয়েছিলেন। সুদানের দুটি ট্রেড ইউনিয়ন বলছে সোমবার দেশটিতে ঘটা সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে তারা পদক্ষেপ নেবে। দেশটির পেট্রোলিয়াম কোম্পানি সুদাপেট দেশটিতে চলা নাগরিক আইন অমান্য আন্দোলনে শরিক হয়েছে। ডাক্তারদের একটি ইউনিয়নও সাধারণ ধর্মঘটে সামিল হবে বলে জানিয়েছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে খেলার খবর। টি-20 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে আবুধাবিতে বাংলাদেশ ক্রিকেট দল আজ ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে 8 উইকেটে হেরে গেছে। ইংল্যান্ডের বোলিং ও ব্যাটিংয়ের সামনে বাংলাদেশ ক্রিকেট দল দাঁড়াতে পারেনি। বাংলাদেশ 124 রান তুলতে পেরেছে, জবাবে 8 উইকেট হাতে রেখেই ইংল্যান্ড ম্যাচ জিতে নিয়েছে। এ নিয়ে কথা বলতে ঢাকা থেকে অনুষ্ঠানে এখন সরাসরি যোগ দিচ্ছেন ক্রিকেট বিশ্লেষক তৌসি ইসলাম। ধন্যবাদ বিবিসি বাংলাকে সময় দেওয়ার জন্য। বাংলাদেশের পারফরমেন্স এত শোচনীয় হলো কেন? আসলে সবসময় যদি গত কিছুদিনে বাংলাদেশের পারফরমেন্স আর বাংলাদেশের খেলার ধরনগুলো যদি একটু খেয়াল করি তাহলে বিষয়টা খুব সহজে চোখে পড়বে যে বাংলাদেশ কিন্তু বিশ্বকাপে এসেছিল, বারবার বলা হচ্ছিল টানা 3টি টি-20 সিরিজ জিতে, কিন্তু যদিও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো বড় বড় শক্তিধর ক্রিকেট পরাশক্তিকে বলা যায় যাদেরকে হারিয়ে এসছে, কিন্তু তাদেরকে হারিয়েছে নিজেদের মাঠে। এবং ওই সময়ই কিন্তু উইকেটটা নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছিল যে স্পোর্টিং উইকেট তো দূরে থাক, এত বেশি স্লো অ্যান্ড লো উইকেটে বাংলাদেশ প্র্যাকটিস করেছে, তাতে একসাথে দু ধরনের ক্ষতির মুখে বাংলাদেশের ক্রিকেটের জন্য হয়েছে আমি বলবো। এক নম্বর হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা স্পোর্টিং উইকেট যেমন হয় একটা বিশ্বকাপের মঞ্চে বা যে কোনো বিশ্ব আসরে যে ধরনের উইকেটে খেলা হয় সেই ধরনটার সাথে বাংলাদেশের ক্রিকেটাররা মানিয়ে নেয়ার বা প্রস্তুত হওয়ার কোনো সুযোগই পায়নি। তারা শুধুমাত্র নিজেদের দেশের মাটিতে নিজেদের নির্দিষ্ট একটা মাঠে একটা গ্রাউন্ডে যে ধরনের উইকেটে খেলা হয় তারা সেই রকমটা প্রস্তুতি নিতে পেরেছে, বিশ্বমঞ্চের জন্য নিজেদেরকে সঠিকভাবে প্রস্তুত করতে পারেনি। আর দ্বিতীয় যে সমস্যাটা হয়েছে, যখনই আপনি জানবেন যে হ্যাঁ আপনি এটা আসল উইকেট না বা আসল ধরন না, তারপরেও আপনি যখনই একটা বড় দলের বিপক্ষে অনেক বড় মার্জিনে একের পর এক ম্যাচ জিতছেন, তখন কিন্তু আপনার ভেতরে অবচেতন মনে এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাসের একটা তৈরি হবে যে আমি তো পারি, সমস্যা নেই, অস্ট্রেলিয়ান এই বোলারদের বা নিউজিল্যান্ডের এই বোলারদের সামলাতে আমরা পারি, ওদেরকে আমরা এত কম রানে বেঁধে রাখতে পারি। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে ঢাকার উইকেটে কিন্তু 110-115 রান করেও সেটাকে পুঁজি হিসাবে নিয়ে ম্যাচ জেতা সম্ভব ছিল, কিন্তু এখানে সেটা সম্ভব হয়নি আপনি বলছেন। তো বাংলাদেশের সম্ভব হওয়ার কোনো কারণই নাই। বাংলাদেশের এই দলটির এখন কি আর কোনো আশা আছে এই টুর্নামেন্টে? কাগজে কলমে হিসেব করলে হয়তো
সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু বাস্তবতা যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে আসলে এখন যে জায়গায় বাংলাদেশ আছে পরপর 2টো ম্যাচ হেরে গেছে এবং অন্য দলগুলো যে জায়গায় চলে গেছে সেখান থেকে আসলে আশা, বাস্তবতা মেনে আসলে খুব একটা আশা নেই যে এই দল সেমিফাইনাল খেলতেও পারে। কাগজে কলমে যদি কিন্তু বাস্তবতা দিয়ে আসে না ক্রিকেট মাঠে। আর যে এই মুহূর্তে দলটা যে পারফরমেন্সের মধ্যে আছে, 2টো ম্যাচ আমরা হেরেছি, শ্রীলঙ্কা আমাদের একটু তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের কাছেও হেরেছি, আর আজকে আমরা টোটালি আউটপ্লেড বলা যায় ইংল্যান্ডের কাছে। কোনো বিভাগেই বাংলাদেশ না বোলিং না ব্যাটিং কোনো বিভাগেই কিন্তু নিজেদের সামর্থ্যটাকে প্রমাণ দিতে পারেনি। সে কারণে মানসিকভাবেও কিন্তু যথেষ্ট পিছিয়েই যাচ্ছে। সেদিক থেকে খুব একটা আশা দেখার আর সুযোগ নেই আমি বলবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলছিলেন ক্রিকেট বিশ্লেষক তৌসি ইসলাম। এবারে রায়হান মাসুদের কাছে আজকের খেলার অন্যান্য খবর। আর কিছুক্ষণ পরে টি-20 বিশ্বকাপের সুপার 12-এর ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড ও নামিবিয়া। আবুধাবিতে হবে এই ম্যাচটি। এটি 2003 সালের পরে নামিবিয়ার প্রথম বিশ্বকাপ মূল পর্বের ম্যাচ। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াকার ইউনুস পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ARY ডিজিটালে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ চলার সময় মোহাম্মদ রিজওয়ানের নামাজ নিয়ে করা একটি মন্তব্য নিয়ে ক্ষমা চেয়েছেন। তার সেই মন্তব্যের পর জনপ্রিয় টেলিভিশন ধারাভাষ্যকার হার্ষা ভোগলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে ভোগলে লিখেছেন, ওয়াকার ইউনুস যেভাবে হিন্দুদের সামনে নামাজ পড়াকে বিশেষ কিছু বলেছেন তা তাকে হতাশ করেছে। এরপর একটি টুইট দিয়ে ওয়াকার ইউনুস লিখেছেন, তিনি এমন কিছু বলেছেন যা অনেকের অনুভূতিকে আঘাত দিয়েছে এবং তিনি সেটা বোঝাননি। এটাকে জেনুইন মিস্টেক আখ্যা দিয়ে তিনি লিখেছেন, খেলাধুলা জাত ধর্ম ও বর্ণকে একাত্ম করে। পাকিস্তানের আরেক ফাস্ট বোলার শোয়েব আখতার টুইট করে লিখেছেন, তার মনে হয় নিউজিল্যান্ড দলের মাঠে নিরাপত্তা প্রয়োজন। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় তিনি এমন টুইট করেছেন। শারজাহ স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপের ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেটের একটি জয় পেয়েছে। এই ম্যাচ চলাকালীন পাকিস্তানের ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক ক্রিকেটার শোয়েব আখতার একের পর এক ঠাট্টা মশকরা করেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাম্প্রতিক সিরিজ বাতিল করাকে ইঙ্গিত করে। ঠিক 1 মাস আগে নিউজিল্যান্ডের একটি ক্রিকেট দল পাকিস্তানের সিরিজ খেলার কয়েক ঘন্টা আগে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ফিরে যায়। পাকিস্তানের ক্রিকেট বোর্ড, সমর্থকরা এবং ক্রিকেটাররা ভালোভাবে নেননি এই ঘটনা। এদিকে বাংলাদেশে চলছে জাতীয় ক্রিকেট লিগের খেলা, যেখানে 4 দিনের ম্যাচে খুলনা বিভাগকে হারিয়েছে সিলেট বিভাগ। আজ 203 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে সিলেট। তারা 4 উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে। প্রথম ইনিংসে 3 উইকেট নিয়ে রেজাউর রহমান, দ্বিতীয় ইনিংসে নেন 5টি। ম্যাচ সেরার পুরস্কার জেতেন সিলেটের এই ডানহাতি পেসার। খেলার খবর শুনলেন। এবারে আজ সামাজিক মাধ্যমে যেসব বিষয় ট্রেন্ড করছে সেগুলো জানাতে ঢাকা থেকে যোগ দিচ্ছেন আফরোজা নীলা। ধন্যবাদ মানুষী। সোশ্যাল মিডিয়ায় আজকে কিন্তু সবচেয়ে বেশি ট্রেন্ড করছে পদ্মা নদীতে একটি ফেরি কাত হয়ে আংশিক ডুবে যাবার ঘটনাটি। নীলা, ফেরিটি এভাবে কাত হয়ে কিভাবে আংশিক ডুবে গেল, কিভাবে ঘটেছে ঘটনা? মানসিক কর্মকর্তারা জানাচ্ছেন যে বুধবার সকাল 9:30টার দিকে এই ঘটনাটি ঘটে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের কর্মকর্তারা বিবিসি বাংলাকে জানিয়েছেন যে সকাল আনুমানিক 9টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে আসে আমানত শাহ ফেরিটি এবং 5 নম্বর ঘাটে লাগানোর পর কয়েকটি ট্রাক ওঠার পরেই হঠাৎ ফেরিটি কাত হয়ে আংশিক ডুবে যায় এবং ফেরিতে থাকা অন্তত 17টি ট্রাক তখন নদীতে পড়ে যায় আস্তে আস্তে। এবং যে ভিডিওগুলো এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াও যে ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে সেখানেও কিন্তু এমনটাই দেখা গেছে। আর এই ফেরিতে শুধুমাত্র পণ্যবাহী ট্রাক ছিল, কয়েকটা হোন্ডা ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেননি তারা। তো নীলা, উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে রয়েছে? উদ্ধার কাজ কিন্তু মানুষের এখনও অব্যাহত আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানি যে উদ্ধার অভিযান চলছিল। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাকে জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত 2-3টি ট্রাক তুলতে পেরেছেন। উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার কাজে সাহায্য করছে তাদের। কেন ফেরির এই দুর্ঘটনাটি ঘটল এই বিষয়ে তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। তবে এই খবরটি নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কি ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা জানাতে আমার সঙ্গে এখন যোগ দিয়েছেন ফয়সাল তিতুমির। তিতুমির, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে অনেক শেয়ার হচ্ছে। ঠিক তাই নীলা, আসলে এখন ফেসবুকে এটি বেশ আলোচনায় আছে। স্ক্রল করলে এটি এই সংক্রান্ত ভিডিও ছবি চোখে পড়ছে। বিবিসি বাংলার ভিডিও যেরকম শেয়ার করে রানু হক লিখেছেন, আমার জীবনে প্রথম দেখলাম ফেরি ডুবতে।
আর মোর্শেদা নামের মন্তব্য, নিউজটা চোখে পড়ার পর ভেতরটা কেঁপে উঠল। প্রতি 2 থেকে 3 মাস পরপর ছুটিতে বাসে করে পাটুরিয়া ঘাট হয়ে বাসায় যেতে হয়। আল্লাহ সবাইকেই বড় বিপদ থেকে উদ্ধার করুক। তবে ফেরিটি কত বছরের পুরনো সেই প্রশ্নও কিন্তু অনেকে করছেন। অনেকে মনে করছেন যে ফেরি পুরনো হয়ে যাওয়া এই ঘটনার জন্য দায়ী, যেমনটা মনে করছেন মাহফুজ। ইউটিউবে তিনি লিখেছেন, 70 বছরের পুরনো ফেরি দিয়ে এখনও ভারী যানবাহন পারাপার করা হচ্ছে, এর দায় আসলে কার? অন্যদিকে সুজিত কুমার সাহা নামে একজনের মন্তব্য, ফেরিগুলো অনেক পুরাতন হয়ে গেছে, নতুন উন্নত মানের ফেরি দরকার। হতাহতের এখনো কোনো খবর পাওয়া যায় নাই, সেটাই যেন হয়, কেউ যেন প্রিয়জন না হারায়, সবাই যেন বেঁচে যায়। একই সাথে ফেরিতে ওঠা ট্রাকগুলোতে অতিরিক্ত ভারী মালামাল ছিল কিনা এমন প্রশ্নও কিন্তু আছে অনেকের মনে। যেমন আমির নামের একজন টুইটারে লিখেছেন, অতিরিক্ত লোড এরকম ঘটনার মূল কারণ হতে পারে। এরকম মন্তব্য কিন্তু অনেক আছে। আবার ফেরিঘাটের অব্যবস্থাপনা নিয়েও অভিযোগ আছে অনেকের। নীলা ঠিক তিতুমির মঈন রহমান যেমন ফেসবুকে লিখেছেন, অনিয়মের আর অবৈধ কাজের আখড়া হচ্ছে ফেরিঘাটগুলো, কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা নেই। দৌলতদিয়া পাটুরিয়া রুটে সেতু প্রয়োজন বলেও মনে করছেন অনেকে। শামীম হোসেন প্লাবন যেমন লিখেছেন, টানেল বা সেতু এই রুটের জন্য একান্ত জরুরি। নীলা, এবার একটু অন্যান্য যে সমস্ত খবর সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আছে সেগুলোতে নজর দেব। সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী দীপু মনি আজ যে সংবাদ সম্মেলন করে পরীক্ষা শুরুর তারিখ সহ নানা নির্দেশনার কথা জানিয়েছেন, সেই খবরগুলো কিন্তু নিয়ে বেশ কথাবার্তা দেখা যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে এবারের পরীক্ষার ব্যবস্থা করছে কর্তৃপক্ষ এবং পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে 1.5 ঘন্টা, যা স্বাভাবিক সময়ে পরীক্ষার চেয়ে কম। এই নিয়ে কিন্তু নানা রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে। বিশেষ করে কোচিং সেন্টার বন্ধ রাখা নিয়ে শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তা নিয়ে মতামত জানাচ্ছেন অনেকে। বিবিসি বাংলার খবরটি নিয়ে মোহাম্মদ সবুজ আলী যেমন লিখেছেন, চমৎকার সিদ্ধান্ত। অন্যদিকে ফখরুল হাসানের প্রশ্ন, কোচিং সেন্টার কি দোষ করলো? তবে এমডি শিমুল লিখেছেন, এখন তো অনলাইন কোচিং। এরকম নানা মন্তব্য আছে। তবে একই সঙ্গে অনেকেই মন্তব্য করছেন যে এই মহামারীতে শিক্ষার্থীদের পড়ালেখায় যে ক্ষতি হয়েছে তা কিভাবে পূরণ করা হবে। আহমেদ সাইদ যেরকম লিখেছেন, পুরো বছর নষ্ট করে এখন নেওয়া হচ্ছে পরীক্ষা। পড়ালেখার যে অবস্থা, আমাদের অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি মানসিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুত নই, কি যে ভবিষ্যৎ কে জানে। এদিকে ভিন্ন আরেকটি খবরও কিন্তু আছে আলোচনায়। চুয়াডাঙ্গায় বিয়ের আসরে খাবারে মাংস নিয়ে বিতণ্ডার জেরে যে দম্পতির মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছিল, সেই বরকনে 24 ঘন্টার মধ্যেই আবার পালিয়ে নিজেরা বিয়ে করে ফেলেছেন। আর সেই খবরটি শেয়ার করে নানা ধরনের মন্তব্য করছেন ফেসবুক ব্যবহারকারীরা। বিবিসি বাংলার সঙ্গে সেই বরকনের কথাও হয়েছে। বর সবুজ আলী বিবিসি বাংলার সঙ্গে আলাপকালে বলেছেন, মাংস নিয়ে না, হাত ধোয়া নিয়ে কথাবার্তার জের ধরে ঘটনাটা ঘটেছে। তারপর কি থেকে কি হয়ে গেল তিনি একদম বুঝতে পারেননি। তার দাবি, যাদের কারণে ঝামেলা হয়েছে তারা ঘনিষ্ঠ কোনো স্বজন নন। যদিও কনের পিতা নজরুল ইসলাম জানিয়েছেন, বরপক্ষের লোকজন খাবারে অনেক মাংস নষ্ট করেছে। এরপরও ভাত না খেয়ে আরও মাংস বেশি চাইলে এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়, এক পর্যায়ে মারামারি শুরু হয়ে যায়। অন্যদিকে কনে সুমি খাতুন বিবিসি বাংলাকে বলেছেন যে ঘটনার পর থেকেই তিনি কান্নাকাটি করছিলেন। এক পর্যায়ে সন্ধ্যায় এক কাপড়ে তিনি বাড়ি থেকে বের হয়ে চলে আসেন তার স্বামীর কাছে। সুমি খাতুনের সঙ্গে সৌদি আরব প্রবাসী সবুজ আলীর বিয়ে হয় 2 বছর আগেই। যথারীতি এই খবরটি নিয়ে বিবিসি বাংলার ফেসবুকে নানান ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে মজার মজার মন্তব্য করেছেন এবং অনেকে কিন্তু এই দম্পতিকে শুভকামনা জানাচ্ছেন। ফরহাদ হোসেন লিখেছেন, চমৎকার কাজ করেছে। আর কাউসার হোসেনের মন্তব্য, অনেক ভালো খবর, তারা নিজেদের সিদ্ধান্ত নিয়েছে, শুভকামনা নতুন দম্পতির জন্য। এরকম শুভকামনা অনেকেই জানাচ্ছেন। তবে তৌহিদ রানা বলছেন, আজব লোক, মাংস নিয়ে ঝগড়া করে বিয়ে ভাঙে। মানুষের টলারেন্স লেভেল কোথায় অবস্থান করছে, চিন্তার বিষয়। আর ফারজানা ইয়াসমিন মিনার মন্তব্য, অতিরিক্ত প্যাচাল করার কারণে অনেক বিয়েই হয় না, ভালো করেছে বিয়ে করে, সারা জীবন ভালো থাকুক, এটাই আশা করি, শুভকামনা। এরকমই নানান ধরনের প্রতিক্রিয়া আছে। আর এসবই ছিল আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শেষ করার আগে সংবাদ শিরোনাম। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত আনতে বাংলাদেশের উপর চাপ বাড়িয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদের ফেরত আনা হচ্ছে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলেছেন, মহামারীর কারণে পিছিয়ে যাওয়া মাধ্যমিক ও সমমানের পরীক্ষা 14 নভেম্বর থেকে শুরু হবে। ইসরায়েলে নির্মিত পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতে ঢালাও নজরদারির অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বাংলাদেশে রাত 10:30, ভারতে রাত 10টায় রাতের অনুষ্ঠান পরিক্রমা শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মানসী বড়ুয়া।